আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মিশ্রণ এই অধ্যায়ের অনুশীলন থেকে। এই অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন সহ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সহজ করে তোমাদেরকে সমাধানগুলো করে দেব, যাতে তোমরা পরীক্ষায় খুব সহজ করে মনে রাখতে পারবা এবং ভালো নাম্বার উঠাইতে পারবা। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতেই তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনটি তরল গ্যাস দ্রবণ? উত্তরটি হবে খ নাম্বার কমল পানীয়। 2 নম্বরে বলা হচ্ছে কোনটি কলএট, তাই না? তো উত্তরটি হবে গ নাম্বার চর্বি ও পানি। এরপর তোমাকে 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা 21.6। 3 নম্বরে বলা হচ্ছে কক্ষ তাপমাত্রায় 200 গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে? উত্তরটি হবে ঘ নাম্বার 43.2 গ্রাম। এরপর 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি 10 গ্রাম কম হয় তবে দ্রবণটি কীরকম হবে? খ নাম্বার হবে উত্তরটি অসম্পৃক্ত দ্রবণ। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো সর্বপ্রথম আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ উত্তর 4টি দেখে ফেলি। শুরুতে দেখো ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? উত্তর, যে দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। খ নম্বরে বলা হচ্ছে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীতে পানি হচ্ছে একমাত্র দ্রাবক যা প্রায় সব রকম পদার্থকে দ্রবীভূত করতে পারে। এটি একদিকে যেমন অসংখ্য অজৈব পদার্থকে, অর্থাৎ ব্যতিক্রম আছে কিছু, যেমন ক্যালসিয়াম কার্বনেট সিলিকা ইত্যাদি, তো অসংখ্য অজৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে, তেমনি অন্যদিকে অনেক জৈব যৌগ যেমন স্পিরিট, এসিটন, এসিটিক অ্যাসিড ও গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে পারে। তাই পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। আমরা উদ্দীপকটি সর্বপ্রথম পড়ে ফেলি, তারপর গ এবং ঘ নম্বর উত্তরগুলি দেখে ফেলবো, তাহলে সহজ লাগবে। তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে কক্সবাজারের সমুদ্রের পানিতে নেমে প্রিয়ন্তী ও রূপন্তী খুব আনন্দ করছিল। হঠাৎ সমুদ্রের পানি রূপন্তীর মুখে যাওয়ায় সে লক্ষ্য করলো সমুদ্রের পানি নোনতা। এর কারণ প্রিয়ন্তীকে জিজ্ঞেস করায় সে রূপন্তীকে বলল এটি পানি ও লবণের দ্রবণ। এখান থেকে কিছু নমুনা পানি সংগ্রহ করে প্রিয়ন্তী গ্লাসে রেখে দেয় এবং পরের দিন দেখে গ্লাসের তলায় কিছু ময়লা জমে আছে। এই নমুনা পানি থেকে প্রিয়ন্তী রূপন্তীকে লবণ তৈরি করে দেখালো। এখান থেকেই মূলত গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে সমুদ্র থেকে সংগৃহীত নমুনা পানি কোন ধরনের মিশ্রণ? ব্যাখ্যা করো। উত্তর, সমুদ্র থেকে সংগ্রহ করা নমুনা পানি লবণ পানি ও ময়লা অসমসত্ব মিশ্রণ। উদ্দীপকে উল্লেখিত সমুদ্রের পানিতে ময়লা ছিল যা গ্লাসের তলে জমা হয়েছে। সমুদ্রের পানি লবণাক্ত, লবণ পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে, কিন্তু ময়লার ক্ষুদ্র ক্ষুদ্র কণা পানির সাথে সম্পূর্ণ মিশে যায় না। পরবর্তীতে তাই গ্লাসের তলায় ময়লা জমা হয়। ময়লার ক্ষুদ্র কণাগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে, তাই এটি একটি অসমসত্ব মিশ্রণ। এবার ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে দ্রবণটি থেকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি উপাদানে ফিরে পাওয়ার সম্ভাব্যতা যাচাই করো। উদ্দীপকে দ্রবণটি লবণের দ্রবণের উপাদান দুটি হলো লবণ ও পানি। এক্ষেত্রে পানি দ্রাবক আর লবণ দ্রব। সাধারণত বাষ্পীভবন প্রক্রিয়ায় লবণের দ্রবণ থেকে লবণ পৃথক করা হয়। বাষ্পীভবন প্রক্রিয়ায় দ্রাবক অর্থাৎ পানি বাষ্প হয়ে উড়ে যায়, আর কঠিন দ্রব্য বা লবণ অবশেষ হিসেবে থেকে যায়। এ পদ্ধতিতে সবটুকু লবণ পৃথক করা সম্ভব, কিন্তু পানি বাষ্প হয়ে উড়ে যায় বলে দ্রবণের দুটি উপাদান ফেরত পাওয়া যায় না। আচ্ছা, এরপর দেখো যদি বাষ্পীভবনের সাথে ঘনীভবন প্রয়োগ করা হয় তাহলে পানি পাওয়া সম্ভব। এক্ষেত্রে একটি গোলতলি ফ্লাস্ক নিতে হয় যার সাথে একটি শীতক যুক্ত থাকে। এর মধ্য দিয়ে ঠান্ডা পানি প্রবাহের ব্যবস্থা থাকে। শীতকের অপর প্রান্তে আরেকটি গোলতলি ফ্লাস্ক থাকে। আচ্ছা, গোলতলি ফ্লাস্কের মধ্য লবণাক্ত পানি নিয়ে বৈদ্যুতিক হিটার বা স্পিরিট
ল্যাম্প দিয়ে তাপ দিতে হয়, ফলে পানি উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় এবং এই বাষ্প শীতকের মধ্যে প্রবেশ করলে ঠান্ডা হয়ে জমে পুনরায় পানিতে রূপান্তরিত হয়। এই পানি অপর প্রান্তের গোলতলি ফ্লাস্কে জমা হয়। অর্থাৎ একটি গোলতলি ফ্লাস্কে লবণ এবং অন্য গোলতলি ফ্লাস্কে পানি পাওয়া যায়। এভাবে দ্রবণটি থেকে দুটি উপাদানই পাওয়া সম্ভব। এরপর তোমাদেরকে 2 নং সৃজনশীল দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা এবার 2 নং সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ উত্তর 4টি পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, শুরুতেই ক নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে ফেলি। ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে অসমসত্ব মিশ্রণ কাকে বলে ব্যাখ্যা করো। যেসব মিশ্রণে উপাদানগুলো সুষম অনুপাতে থাকে না এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান সহজে আলাদা করা যায়, সেসব মিশ্রণই হলো অসমসত্ব মিশ্রণ। খ নম্বরে বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা 36 ডিগ্রি ব্যাখ্যা করো। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণে তৈরি করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবককে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। পানিতে লবণের দ্রবণীয়তা 36 বলতে বোঝায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। এরপর দেখো, গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে তোমাদেরকে দুটি দৃশ্যকল্প দেওয়া হয়েছে। 1 নম্বর দৃশ্যকল্পে বলা হচ্ছে আদিলের জন্ম দিনে কমল পানীয়ের বোতল খোলার সময় সোহেল দেখতে পায় শব্দ করে বায়বীয় পদার্থ বেরিয়ে আসে। দৃশ্যকল্প 2 বলা হচ্ছে ওষুধ খাওয়ানোর সময় আদিল প্রতিবারই লক্ষ্য করে মা ওষুধের বোতল ঝাঁকিয়ে নেন, কিন্তু দুধ খাওয়ানোর সময় ঝাঁকান না। এখান থেকেই গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। গ নম্বরে বলা হচ্ছে দেখো, দৃশ্যকল্প 1 দ্রবণটির ধারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, দৃশ্যকল্প 1 দ্রবণটি তরল গ্যাস দ্রবণ। উদ্দীপকে কমল পানীয়র দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ। এসব কমল পানীয়র বোতল খোলার সাথে সাথে বুদবুদ আকারে গ্যাসীয় পদার্থ বের হয়। এই গ্যাসীয় পদার্থটি হলো কার্বন ডাইঅক্সাইড। এটি পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, তাই এই ধরনের পানীয়গুলোকেই তরল গ্যাস দ্রবণ বলা হয়। অতএব আদিলের জন্মদিনের কোমল পানীয়টি একটি তরল গ্যাস দ্রবণ। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দৃশ্যকল্প 2 এর মিশ্রণ দুটি কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, ওষুধ হলো সাসপেনশন কিন্তু দুধ হলো কলয়েড। তাই মিশ্রণ দুটি সাসপেনশন হলো এমন এক ধরনের মিশ্রণ যা অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায়। তাই ওষুধের বোতল রেখে দিলে অনেকক্ষণ পর এর উপাদানসমূহ পৃথক হয়ে বোতলের নিচে তলানি হিসেবে পড়ে সাসপেনশনের কণাগুলো আকার 1 মাইক্রোমিটার বা তার বেশি হয়। তাই কণাগুলো দ্রুত তলানি না পড়লেও অনেকক্ষণ পরে তলানি পড়ে। অপরদিকে কলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তু কণা অপর বস্তু কণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনো কোনো তলানি পড়ে না। দুধ হলো পানি ও চর্বির কলয়েড, যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে। দুধে পানির পরিমাণ বেশি হলে এটিকে অবিচ্ছিন্ন ফেজ বা দশা এবং চর্বির পরিমাণ কম বলে এটিকে ডিসপারসড ফেজ বা দশা বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে, তাই দুধ ও ওষুধ মিশ্রণ দুটি এক নয়। এরপর তোমাদেরকে কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে তরল দুধ একটি কলয়েড ব্যাখ্যা করো। যে মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তু কণা অপর বস্তু কণার মাঝে সাসপেন্ড বা ভাসমান অবস্থায় থাকে বা রেখে দিলে কখনো তলানি পড়ে না তাকে কলয়েড বলে। তরল দুধ পানি ও চর্বি দিয়ে তৈরি। চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু কখনো তলানি জমে না, তাই তরল দুধ একটি কলয়েড। 2 নম্বর বলা হচ্ছে পানি একটি সার্বজনীন দ্রাবক ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, সার্বজনীন দ্রাবক বলতে বোঝায় এমন এক দ্রাবক যা সব রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে। পানি জৈব এবং অজৈব উভয় পদার্থকেই দ্রবীভূত করতে পারে, আবার এটি গ্যাসীয় পদার্থকেও দ্রবীভূত করতে পারে। পানির সব ধরনের দ্রবকে দ্রবীভূত করার বৈশিষ্ট্যের কারণে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয়। 3 নম্বরে বলা হচ্ছে কমল পানীয় কোন ধরনের দ্রবণ ব্যাখ্যা করো। উত্তর, কমল পানীয় একটি তরল গ্যাস দ্রবণ। তরলের সাথে গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে, ফলে বোতলের মুখ খুললে হিস শব্দ করে বুদবুদ আকারে গ্যাস বের হয়। এই গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাস পানিতে দ্রবীভূত থাকায় কমল পানীয়কে তরল গ্যাস দ্রবণ বলে।
এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে অনুশীলনীর সমাধানগুলো লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।